দেশের সংকটে ডুবে আছে অর্থনীতির বেশিরভাগ সূচক। দিন যতই গড়াচ্ছে ততই নিম্নমুখী হচ্ছে বিভিন্ন সূচক। রপ্তানি মূল্যস্ফীতি, রাজস্ব আহরণে দুর্বলতা, কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা সবকিছুতেই অস্বস্তি। অর্থনীতিবিদরা বলছেন, স্বস্তি ফেরানোর নানামুখী উদ্যোগ নিলেও খুব একটা কাজে আসছে না। নির্বাচনের আগে অর্থনীতি চাঙ্গা হবার সুযোগ কম বলেও মনে করেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তরাধিকার সূত্রে একটি দুর্বল অর্থনৈতিক অবস্থা নিয়ে শুরু হয় বাংলাদেশের পথ চলা। সে সময় উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা সহ বিভিন্ন নিম্নমুখী সূচকের কারণে টালমাটাল অবস্থায় ডুবেছিল গোটা অর্থনীতি। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনীতির পতন ঠেকানো গেছে অনেকটা, কিন্তু এখনও নানা সূচকে চলছে রক্তক্ষরণ। অর্থনৈতিক সংকটের এই চিত্র উঠে এসেছে সাধারণ অর্থনীতি বিভাগের 2026-এর জানুয়ারির পর্যবেক্ষণেও, যেখানে বলা হচ্ছে অর্থনীতির কয়েকটি সূচকে উন্নতি দেখা গেলেও সাধারণ মানুষের প্রকৃত আয়, বিনিয়োগ পরিবেশ ও রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত দুর্বলতা এখনও গভীরে। এক্সপোর্টে গত 4 থেকে 5 মাস নেগেটিভ গ্রোথ আছে, সেটা কারণ ইউরোপিয়ান ইউনিয়নে কম্পিটিশন বেড়ে গেছে, ওদের ওভারঅল ডিমান্ড পড়ে গেছে। আবার আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে বিকেএমএ সূত্রে জানা যাচ্ছে প্রায় 200-র মতো কোম্পানি বন্ধ হয়ে গেছে। সো সেখানে এক্সপোর্টে একটা বড় প্রভাব ফেলেছে। আর স্মল বিজনেস, মাইক্রো এবং কটেজ এই ফার্মসগুলো, এদের অবস্থা বেশ খারাপ, কারণ একদিকে হাই ইনফ্লেশনের কারণে সেলস পড়ে গেছে, ডিমান্ড পড়ে গেছে, ইন্টারেস্ট রেট অনেক হাই। এই সব কিছু মিলিয়ে এমপ্লয়মেন্টের চাকা কিন্তু একেবারেই ঘুরছে না। রাজস্ব খাতের দুর্বলতা অর্থনীতির উপর আরেকটি বড় চাপ সৃষ্টি করছে। আমদানি রপ্তানি শুল্ক, ভ্যাট ও আয়কর সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। রাজস্ব ঘাটতি সরকারকে আরও বেশি অভ্যন্তরীণ ঋণের দিকে ঠেলে দিতে পারে। এর ফলে সুদ ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির উপরও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলছেন অর্থনীতিবিদরা। এনবিআর এর যে সংস্কার, সেই সংস্কারটা একটা ভালো, এটাই আশা করছি যে ইতিবাচক ফলাফল দেবে। কিন্তু একই সাথে এনবিআর এর জনবল, অর্থায়ন, সেখানে প্রযুক্তি, প্রশিক্ষণ, এগুলোকে শক্তিশালী করে আমাদের যে নিজস্ব সম্পদ আহরণের যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু বড় ধরনের কোনো চাঞ্চল্য আমরা কিন্তু দেখিনি। দুর্বলতা কাটেনি ব্যাংকিং খাতেরও। নভেম্বর পর্যন্ত ব্যাংক আমানতের প্রবৃদ্ধি 10% বেশি থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আটকে আছে 6.5% ঘরে। এর বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 23% ছাড়িয়ে গেছে, যা বেসরকারি খাতের জন্য সুযোগ সংকুচিত করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমদানির উপরে যে ধরনের রেস্ট্রিকশনগুলো ছিল, সেগুলোও কিন্তু এখন উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু বিনিয়োগের ওরকম কোনো চাঞ্চল্য দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা বড় ধরনের ক্যাপিটাল মেশিনারিজ বা বড় ধরনের যে অন্তর্বর্তী যেসব পণ্য আমরা আমদানি করি, আমাদের রপ্তানিমুখী শিল্প, আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্প, সেটা প্রবৃদ্ধিতে এটার প্রতিফলন আমরা খুব একটা দেখছি না। তবে সাম্প্রতিক সময়ে উৎপাদন খাতে কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 4.5% দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতি বিশ্লেষক এবং পিটিআরসি এর চেয়ারম্যান জনাব মাজেদুল হক। জনাব মাজেদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে রিপোর্টটি আমরা দেখলাম, সেই বিষয়টির মধ্যে যে বিষয়গুলো দেখলাম, যে অর্থনীতির দু একটি ছাড়া অর্থনীতির বেশিরভাগ সূচক নিম্নমুখী রয়েছে। এই বিষয়টি ধরে আমরা আলোচনা করতে চাই যে আসলে অর্থনীতির এই ঝুঁকি যে এগুলো রয়েছে, এগুলোর উত্তরণের উপায় কি, এগুলো কেন হচ্ছে এবং এ থেকে আসলে আমরা কবে নাগাদ বের হতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সাথে আমরা আলোচনা করতে চাই। তবে তার আগে আমরা রাজধানীর কারওয়ান বাজারে পরিকল্পনা উপদেষ্টা কথা বলছেন, তার অনুষ্ঠানে একটু যুক্ত হতে চাই। গত একুনেক সভা, তো এখানে তো অনেক আছে, সাংবাদিক আছে। একুনেক সভায় কি পাশ হয় না হয় সবাই জানে। গত একুনেক সভা তো আমরা একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প বাতিল করে দিয়েছি। সেই প্রকল্পটা কি ছিল? সেই প্রকল্পটা ছিল যা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন ইটের ভাটা
বিভিন্ন বর্জ্য উৎপাদন হয় এরকম বিভিন্ন জায়গায় তারা এই ঋণ দিয়ে বায়ু পানি কতদূর দূষিত হয় এটা মাপবেন। এটা যখন উত্থাপন হলো এই প্রকল্পটা, আমরা বললাম মাপার কি দরকার, দূষণ কি আমরা চোখে দেখি না? আমরা তো দূষণ কমাতে চাই, মাপতে তো চাই না। এই হলো আমাদের সমস্যা। আমাদের প্রশাসন যন্ত্র এমন যে তারা যে কোনো ঋণ প্রকল্প পেলেই নিয়ে আসবেন, মনে করবেন ঋণ পেয়ে যাচ্ছি, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, কেন প্রকল্প নেব না? যাই হোক, আর শেষে আসি যে আরেকটা বড় বিষয় যে দুর্নীতি, অপচয়, এটা না কমানো গেলে তো কিছুই করা যাবে না। আমি উন্নয়ন বাজেটের দিক থেকে আমি নিজের হাতে আমার উন্নয়ন বাজেটের পরিকল্পনাগুলো, প্রকল্পগুলো গিয়েছে, যতদূর গিয়েছে, যতগুলো প্রকল্প আমাদের সময়ে এসেছে সেটা চলতি প্রকল্প, সেগুলোর জন্য সংশোধন হোক। সব প্রকল্প আমাদের হাতে আসেনি, অনেক চলতি প্রকল্প হিসেবে থেকে গেছে, কিন্তু যেগুলো বাড়তি টাকা বা সময়ের জন্য আমাদের হাতে এসেছে সংশোধনের জন্য, সবগুলো প্রকল্পে অন্তত কিছু অর্থ কমানো গেছে। এমনকি এক একটি প্রকল্পে 3,000-4,000 কোটি টাকা পর্যন্ত ব্যয় সাশ্রয় করার পর আবার সংশোধিত এসেছে, এবং মন্ত্রণালয় বলেছে তাতেও কোনো অসুবিধা নেই, তারা প্রকল্প চালিয়ে যেতে পারবে। এবং যে বিধিনিষেধগুলো আমরা দিয়েছি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, প্রকল্পের পরিচালকদেরকে দায়ী থাকতে হবে, প্রকল্পের যারা উপকারভোগী স্থানীয় তাদেরকে সংশ্লিষ্ট করতে হবে, এবং এখন পর্যন্ত যেই প্রকল্পগুলো চলমান সেখানে যে 3,000-4,000 কোটি টাকা খরচ আমরা কমালাম, সেগুলো জবাবদিহি করতে হবে। এখন আমাদের সমস্যা হলো প্রকল্পগুলো যে বাস্তবায়নের এত ধীর গতি, তার কারণ হলো সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী আর প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। পরিকল্পনা উপদেষ্টার কথা শুনছিলাম, তিনি আসলে উন্নয়ন বাজেট নিয়ে কথা বলছিলেন এবং বরাদ্দের কথাগুলো বলছিলেন। সেগুলো আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে, তবে যে বিষয়টি আজকে আমরা নির্ধারণ করেছি যে নিম্নমুখী অর্থনীতির বিভিন্ন সূচক, সেটি ধরেই আলোচনাটি শুরু করতে চাই। যার মাঝে কেন মনে হচ্ছে, মানে কেন আসলে এই যে অর্থনীতির সূচকগুলো আমরা নিম্নমুখী রয়েছে, যে কারণগুলো আপনার চোখে? জি, দেখেন যে অর্থনীতি সংক্রান্ত যে সূচকগুলো, সামষ্টিক অর্থনীতিতে যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, মানে ভারসাম্যহীন হয়ে গেছে, এর ভিতরে এই সূচকগুলো জড়িত, যে সূচকগুলো আপনি দেখালেন স্ক্রিনে। আমি প্রথমে যাই যে বিনিয়োগ, যে কেন এদেশে বিনিয়োগ হচ্ছে না এবং বিনিয়োগকারীরা কেন আস্থা হারাচ্ছে। আপনি অবাক হবেন যে 2024-25 অর্থ বছরে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার যে বিনিয়োগকারীরা আপনার কত শতাংশ আপনার অর্থ সেখান থেকে নিয়ে গেছে, মানে লভ্যাংশের। আমি একটু যদি আপনাকে বলি, 2014-15 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত বিনিয়োগকারীরা তাদের লাভের মাত্র 25% তাদের দেশে নিয়ে যেত। এখন আপনার 2023-24 অর্থ বছরের পরে কিন্তু এখন নিয়ে যাচ্ছে কিন্তু 64%। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, দেখেন 2024-25 অর্থ বছরে আপনার আমরা যে বিনিয়োগের কথা বলছি, বিদেশি বিনিয়োগের কথা বলছি আজকে, সেই বিনিয়োগটা কোথায়? সেই বিনিয়োগটা তো আমি দেখতে পাচ্ছি না। আপনার তো ইকুইটি ক্যাপিটাল, ফ্রেশ ক্যাপিটাল তো বিদেশ থেকে আসছে না বললেই চলে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে বিনিয়োগটা হচ্ছে সেটা তো কোনো বিনিয়োগ হচ্ছে, তাদের যে লভ্যাংশ হচ্ছে লাভের থেকে তারা বিনিয়োগ করছে অথবা আন্তঃ কোম্পানি ঋণ নিচ্ছে। আমি যদি আপনাকে একটা তথ্য বলি, সেটা হচ্ছে 2023-24 সালের যে একটা ব্যবধান, সে 2024 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ইকুইটি ক্যাপিটাল কমেছে, মানে ফ্রেশ বিনিয়োগ কমেছে 17%।
আপনার প্রফিট থেকে তাদের যে লাভের টাকা সেই লাভ থেকে তারা বিনিয়োগ করেছে 23%। আর আপনার আন্ত কোম্পানিগুলো আপনার ঋণ নিয়েছে 180%। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিদেশি বিনিয়োগের অবস্থাটা কত করুণ অবস্থা এই দেশে। তাহলে তো এখন যেটা করছে আপনার ব্যবসায়ীরা তো ব্যবসা করতে বাধ্য, ব্যবসা তো করতে হবে, তাই না? তাদের পেশা ব্যবসা। সুতরাং তারা এখন কি করছে, এখন যদি দেশি ব্যবসায়ী বলেন আর বিদেশি ব্যবসায়ী বলেন, এদেশের বিনিয়োগ তারা এখন করতে চাচ্ছে না। বরঞ্চ আমাদের দেশি বিনিয়োগও কিন্তু দেশের যে ব্যবসায়ীরা তারা কিন্তু এখন বাইরে বিনিয়োগ করছে। আমি রিসেন্ট দেখলাম যে 12% বিনিয়োগ বেড়েছে, বাংলাদেশিদের বিনিয়োগ বাইরে বেড়েছে। তাহলে এই যে বিনিয়োগের যে পরিবেশ, আজকে আমার যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যে আজকে 7% নিচে নেমে আসছে, তাহলে আজকে বিনিয়োগের যে বিনিয়োগের যে অবস্থা, আপনার অভ্যন্তরীণ বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ যে অবস্থা, সেই অবস্থা থেকে আসলে আমাদের উত্তরণের উপায়টা কি? উপায়টা হলো যে এখন আমাদের সামনে একটা অর্থনৈতিক সংস্কারের জন্য একটা রূপরেখা কিন্তু করতে হবে। সামনে নতুন সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকারের সময় আমাদের অর্থনৈতিক সংস্কার একটা রূপরেখা, আপনার স্ট্রং একটা অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। কারণ ভিয়েতনাম এবং মালয়েশিয়া তারা মানে খুব শক্তিশালী, খুব জোরালো একটা অর্থনৈতিক সংস্কার করার মাধ্যম দিয়ে কিন্তু আজকে তাদের অবস্থা নেই। আপনি আজকে আমার জিডিপিতে বিদেশি বিনিয়োগ 0.5%, অথচ আপনার ভিয়েতনামে প্রতি বছর বিনিয়োগ আসে 20 থেকে 30 বিলিয়ন ইউএস ডলার, আমার দেশে আসে হয়তো আপনার 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়ন ডলার। তাহলে তাও পুনঃ বিনিয়োগ। তাহলে আমার যে অর্থনৈতিক সংস্কারের যে একটা রূপরেখা আপনার নতুন সরকার আসছে, এই নতুন সরকারের কাছে কিন্তু এটা চাওয়া থাকবে, সবারই চাওয়া থাকবে। না হলে আপনার দেশের যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্যের পরিস্থিতি, আমাদের যে ইন্টারন্যাশনাল বিজনেস, সবকিছু কিন্তু ব্যাহত হবে। জি, আরেকটি বিষয় বলা হয় যে মূল্যস্ফীতি একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে, এই জন্য আসলে কাঙ্ক্ষিত মাত্রাটিকে কমানো যাচ্ছে না। অন্যদিকে ব্যাংকের সুদহার সেটিও নামানো যাচ্ছে না। এই বিষয়টি যদি বলতেন যে কেমন দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে মূল্যস্ফীতি? রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে সব দেশের মূল্যস্ফীতি বেড়েছিল, বাংলাদেশেও বেড়েছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা বলেন, ভারত বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের মূল্যস্ফীতি কম, অথচ আমার দেশের মূল্যস্ফীতি আপনার এত বেশি কেন? বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার একমাত্র কারণ ছিল হচ্ছে যে আপনার আমি বলবো যে রাজনৈতিক সরকারের একটা ভুল সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্তটা ছিল এক সময়। আপনার মানি সাপ্লাই বাড়ানো হয়েছে, আপনার ব্যাংকের ঋণ একসময় খুব সস্তা করা হয়েছিল। আচ্ছা, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধর তো একটা প্রভাব ছিলই। এরপরে এখন যেটা দেখা যাচ্ছে আমরা পলিসি রেট, আমরা রেপো রেট বারবার বাড়াচ্ছি এবং এটা বাড়াতে 6বার 7বার বাড়াতে আমরা 10% নেমে আসছি। এতে করে কি হয়েছে, এখন ব্যবসা তো স্থবির হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে না, বেকার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনে দিনে। আর একটা অর্থনীতিতে যখন আপনার মূল্যস্ফীতি এবং বেকারত্বের সংখ্যা যখন অনেক বেড়ে যায়, তখন মনে করেন তখন ওই অর্থনীতিটা আসলে স্থবির হয়ে যায়। কারণ বেকার মানুষের সংখ্যা বাড়লেও কিন্তু সরকারের পরিচালন ব্যয় বেড়ে যায়। কেন বেড়ে যায় পরিচালন ব্যয়? কারণ হচ্ছে যে আপনার সমাজে অস্থিরতা দেখা দেয়, বাল্য বিবাহ বাড়ে, সুতরাং আপনার সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়। সুতরাং এটাকে কন্ট্রোল করার জন্য সরকারের আবার পরিচালন ব্যয় বেড়ে যায়। একই সরকার আবার ঋণ নিয়ে দেশ প্রকল্প নিচ্ছে। এনিওয়ে, মূল্যস্ফীতি কমানোর যেটা সব থেকে বেস্ট ওয়ে সেটা হচ্ছে যে শুধু একমাত্র মুদ্রানীতি দিয়ে, এই সপ্তাহে হয়তো মুদ্রানীতি প্রকাশ করবে, মুদ্রানীতি পলিসি রেট বাড়িয়ে আগামী 29 তারিখে সম্ভবত, রাইট, শুধু পলিসি রেটের মাধ্যম দিয়ে, মুদ্রানীতির মাধ্যম দিয়ে আপনার মূল্যস্ফীতি কমানো বাংলাদেশে এটা কখনো সম্ভব হবে না, আর সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে এতদিন এটা সম্ভব আমরা দেখতে পেতাম। আপনার কারণ বাজারেই তো আপনার একটা পণ্য 20 বার 30 বার হাত বদল হচ্ছে। আপনার যে পণ্যটা আপনার রংপুর থেকে আসছে সেই পণ্যটা কতবার পথে পথে চাঁদা দিতে হচ্ছে, সেই বিষয়গুলোকে আমাদেরকে কাউন্ট করে এই আপনার যে সরবরাহ চ্যানেল যেটা আছে, সেই সরবরাহ চ্যানেলটা আমাদেরকে আসলে একটা মানে আমি বলবো চাঁদামুক্ত একটা সরবরাহ চ্যানেল যদি আমি করতে পারি এবং একটা বাজারে কম্পিটিশন আনতে হবে, প্রতিযোগিতা আনতে হবে। অনেক বাজারে দেখা যাচ্ছে যে আপনার 5 জন লোক বিক্রেতা, আপনি ওই বিক্রেতা বাড়াই দেন না, ওই বিক্রেতা আপনি আরো 20 জন লোককে বাড়াই দেন। আপনি যে সিম বিক্রি করতেছে, আরো কুমিল্লা থেকে যারা সিম বিক্রি করতে চাই, কুমিল্লা থেকে নিয়ে আসেন না, সীতাকুণ্ড থেকে নিয়ে আসেন না, তারা এই বাজারে এসে বিক্রি করুক, 50 জন বিক্রেতা থাকুক, তাহলে বাজারে প্রতিযোগিতা বাড়াতে দাম কমে যাবে, মানে বাজার প্রতিযোগিতা বাড়ান, দ্রব্যমূল্যের দাম কমে যাবে। আর বাংলাদেশের যে আপনার যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে
বাজার ডিসটর্শন হলে যে পানিশমেন্ট হয় সেই পানিশমেন্টটা আমরা দেখি না বললেই চলে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে মুদ্রানীতি তো এই সপ্তাহে ঘোষণা হবে, সম্ভবত 29 জানুয়ারি ঘোষণা হতে পারে। এবারের মুদ্রানীতিতে কি প্রত্যাশা আপনাদের? আমাদের প্রত্যাশা একটা জায়গায় ছিল যে কিছুটা হলেও মানে কর্মসংস্থানের বৃদ্ধির লক্ষ্যে হলেও এবং ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আনার লক্ষ্যে, আপনার অর্থনীতিকে গতিশীল করার জন্য যেটা আমাদের একটা চাওয়া ছিল যে পলিসি রেটটা আমাদের 0.50% কমানো বা 1% কমানোর একটা আমাদের প্রস্তাবনা ছিল। কিন্তু আরেকটা বিষয় আছে, আপনার সেন্ট্রাল ব্যাংকের অন্যতম একটা প্রধান দায়িত্ব কিন্তু আপনার ইনফ্লেশন কন্ট্রোল করা। একটা গভর্নরের যে আপনার সাফল্যের যে সূচক, সফলতার সূচক, সেই সূচকটা কিন্তু অন্যতম হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা। তো সুতরাং গভর্নরও চাচ্ছে তার সফলতার রেটটা বাড়ানো, এবং পৃথিবীর সব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মূল দায়িত্ব মূল্যস্ফীতি কমানো। তা এটা আমাদের গভর্নর স্টিক আছে, সে বলছে যে না আমরা এটা থেকে পিছু হবো না, আমরা পিছপা হবো না। কিন্তু মূল্যস্ফীতিও একটা, আমি বলবো একটা অর্থনীতিতে একটা মানে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কারণ মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, একটা মানুষের তো আপনার প্রকৃত আয় কমে যায়, একটা মানুষের জীবনমান ঠিক থাকে না, একটা জাতি আপনার পুষ্টিহীনতায় ভুগে, একটা জাতি সে আপনার প্রয়োজনীয় পুষ্টিগুণ খাদ্য গ্রহণ করতে পারে না। সুতরাং মূল্যস্ফীতি কমানোর কিন্তু আমাদের একটা মানে অন্যতম প্রয়োজনের ভিতরে কিন্তু একটা প্রয়োজন। তবে আমি বলবো যে মূল্যস্ফীতি আমাদের 6বার 7বার যে পলিসি রেট পরিবর্তন করার মাধ্যম দিয়েও এখনো মূল্যস্ফীতি পরিবর্তন হলো না। তাহলে আমাদের এক মিনিট দৃষ্টি শুধু মুদ্রানীতির উপরে ভরসা করলে হবে না, এটা রাজস্ব নীতি, মুদ্রানীতি। এবারও মনে হয় 10% থাকছে, এবার 10% হয়তো থাকছে, তবে 10% হলেও আবার চাপের ভিতরে পড়ে যাবে। আমি মনে করি খুব বেশি পরিবর্তন আসবে না, খুব বেশি পরিবর্তন সরকার খুব বেশি ঝুঁকি নিতে চাচ্ছে না, ঝুঁকি নিতে চাচ্ছে না। এবং আমি বলবো যে অর্থনীতিকে সামনে স্থিতিশীল অর্থনীতি দেখতে হলে আপনার সাধারণ মানুষের জীবনমানটাকে আপনাকে বড় করে দেখতে হবে। কারণ আমাদের যে পলিসিগত বিষয়গুলো রাষ্ট্রের সাথে যেটা সমাজের ব্যবধানটা কিন্তু অনেক বেড়ে গেছে। জি, মাজিদ, এই বছর আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনেরও কথা রয়েছে। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা মানে বিরোধী অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে খুব বেশি স্পষ্ট ধারণা পাওয়া যায় না যে আসলে কি হচ্ছে। আমরা এই বিষয়ে আমাদের কাছে একটি রিপোর্ট আছে, গতকাল বনানীতে এরকম একটি অনুষ্ঠান হয়েছে, সেই রিপোর্টটি আমরা দেখতে চাই। এলডিসি থেকে উত্তরণ ঘিরে সম্ভাবনার পাশাপাশি বাড়ছে শঙ্কাও। ব্যাংকিং ও রপ্তানি খাতের চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে 2026 সালের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে এক সেমিনারে কথা বলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, সময় নষ্ট না করে এখনই শক্তিশালী সংস্কার ও স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে বেরিয়ে আসার কথা থাকলেও এর জন্য এখনো প্রস্তুতি নেই বাংলাদেশের। সেই সাথে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনে শঙ্কা বাড়ছে এলডিসি উত্তরণ নিয়ে। প্রয়োজনীয় সংস্কার, শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক সহায়তা না পেলে এই উত্তরণ সুযোগের বদলে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। আগামী নভেম্বরের মধ্যে এই সংস্কার শেষ করা খুব কঠিন, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ আর দুর্বল ব্যবস্থার কারণে কাজটা আরও জটিল হয়েছে। তাই একজন বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে বলতে হয়, 2026 সালের এলডিসি উত্তরণ নিয়ে আমরা এখনো স্বস্তিতে নেই। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক খাতে অনিয়ম বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে অভ্যন্তরীণ নজরদারি। সুশাসনই শেষ কথা নয়, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, আমাদের আইনি সংস্কার দরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সময় নষ্ট না করে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে, গড়ে তুলতে হবে শক্তিশালী ও স্বাধীন ব্যবসায়ী সংগঠন। আজ বা কাল এলডিসি গ্র্যাজুয়েশন হবেই। আমাদের সামনে দুটি পথ খোলা আছে, একটি হলো সময় নষ্ট করে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া, আরেকটি হলো দ্রুত কৌশলগতভাবে সমস্যা সমাধান করা। বাস্তবতা হলো বাংলাদেশ এখন আর পূর্ণাঙ্গ এলডিসি সুবিধা পাচ্ছে না, কিন্তু বিশ্বব্যাংক আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে দেখে, তাই শক্তিশালী আর্থিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। সময় উপযোগী নীতি সংস্কার ও শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তুলতে পারলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জকে সুযোগে রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম, আবার একই সাথে আমরা দেখতেছি যে আপনার সম্প্রতি সময়ে মানে সুতা আমদানি নিয়ে বিকেএমএ, বিজিএম এবং বিটিএম এর মধ্যে একটা মানে অবস্থান চলছে, ভিন্ন ভিন্ন অবস্থান। সে বিষয়ে আমাদের কাছে আরেকটি রিপোর্ট আছে, সেটি একটু দেখতে চাই। স্পিনিং মিল বন্ধ হলে সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্পিনিং শিল্পের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, মিল বন্ধ করা হলে কর্মহীন হয়ে যাবে এ খাতের সাথে জড়িত প্রায় 10 লাখ মানুষ। এর সমাধানে সব পক্ষের সাথে বসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বুধবার সকালে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। বক্তারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় 10 থেকে 30 কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধার বাইরের রাখার সুপারিশ করলেও তা কার্যকর হয়নি। স্পিনিং মিল সুরক্ষায় আগামী 1 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ কার্যকরের দাবি জানিয়েছেন তারা। সেই সাথে প্রতিবেশী দেশ সমূহের সাথে সুতার দাম সামঞ্জস্য রাখতে 2 বছরের জন্য এ খাতে 10% প্রণোদনা প্রদানের দাবিও তাদের। এ সময় সহায়ক শিল্পগুলোর সক্ষমতা যাচাই করে বন্ড সুবিধা প্রত্যাহারের জন্য একটি কার্যকর নীতিমালা দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করার দাবি জানান তারা। বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের অন্যতম প্রধান ব্যাকওয়ার্ড লিঙ্কেজ স্পিনিং খাত দীর্ঘদিন ধরে নীতিগত বৈষম্য, অতিরিক্ত বন্ড সুবিধার উপর নির্ভরশীলতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে সংকটের মুখে পড়ছে। এই শিল্পে বিদ্যমান সমস্যাগুলো সমাধান, ভবিষ্যতে টেকসই নীতিমালা প্রণয়নের জন্য বিটিএমএ, বিজিএমএ, বিকেএমএ এবং সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞ এবং সরকারের সমন্বয়ে একটি কমিশন গঠন করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এবারে জানাতে চাই শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচক ডিএসইএক্স ইন্ডেক্স সেটি এই মুহূর্তে 36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5177 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচক সেটি 5 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1039 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স সেটি 15 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1992 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 434 কোটি টাকা। 157টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 141টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 90টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে আমরা একটু দেখতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। স্বর্ণ বাজারটি যদি আমরা দেখতে চাই যে 22 ক্যারেটের স্বর্ণ সেটির দাম বেড়েছে, অর্থাৎ স্বর্ণের দাম বেড়েই চলেছে। আজকের বাজারে 22 ক্যারেটের স্বর্ণ আমরা দেখতে পাচ্ছি 2,69,188 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম আছে 2,57,883 টাকা। 18 ক্যারেটের দাম 2,20,741 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,81,725 টাকা। রূপার দামেও ঊর্ধ্বগতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটির দামও বেড়েছে। এখানে দাম আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপার প্রতি ভরির দাম 7,753 টাকা। 21 ক্যারেটের দাম 7,406 টাকা। 18 ক্যারেটের দাম 6,356 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 4,782 টাকা। মুদ্রা বাজারের আপডেটটিও দেখে নিতে চাই। মুদ্রার বাজারের আপডেট যদি আমরা দেখি, মার্কিন ডলার 122 টাকা ক্রয়, 123 টাকা বিক্রি। ইউরো 138 টাকা ক্রয়, 143 টাকা বিক্রি। পাউন্ড 159 টাকা ক্রয়, 166 টাকা বিক্রি। চীনা ইউয়ান 16 টাকা ক্রয়, 18 টাকা বিক্রি। সৌদি রিয়াল 32 টাকা ক্রয়, 33 টাকা 20 পয়সা বিক্রি এবং ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। আবার আলোচনায় ফিরতে চাই যে বিষয়টি নিয়ে আমরা বিরতির আগে আপনার কাছে প্রশ্ন বলেছিলাম যে এলডিসি গ্র্যাজুয়েশনের বছর এটা, এবং এখানে আসলে পক্ষ বিপক্ষ দুটি অবস্থান আছে। আপনি যদি বলতেন যে আসলে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের জন্য কতটা আমরা প্রস্তুত হতে পেরেছি এবং এটা কি হওয়া সম্ভব কিনা, বা হলে আসলে ফিউচার কি? জি দেখেন, এলডিসি গ্র্যাজুয়েশনের কথাটা 2018 সাল থেকে কিন্তু রাষ্ট্র মেসেজ পাইছে জাতিসংঘের কাছ থেকে যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। তো 21 সালে 23 সালে আমরা কনফার্ম হলাম যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হব। আপনার এত বছর ধরে প্রায় 10 বছর অতিবাহিত হলো, আপনার রাজনৈতিক সরকার ছিল, কোনো সরকার প্রস্তুতি গ্রহণ করে নাই কেন? এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমার কমিটির ভিতরেই কেন সীমাবদ্ধ ছিল কাজগুলো। আরেকটা কথা হলো যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আজকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে সারা পৃথিবীতে, বিদেশি বিনিয়োগ বাড়বে, দেশের ঋণমান বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের একটা ডিবেট রয়েছে যে আমার রপ্তানিতে আমার অনেক আঘাত হানবে, কিন্তু এটার জন্য তো আমার পূর্ব পরিকল্পনা দরকার ছিল, আমার বাজার বিস্তৃত করা। আমি প্রশ্ন সেটা রাখতে চাই যে আমাদের প্রস্তুতিটা আছে কিনা।
আমাদের প্রস্তুতি আমরা কতটা? এলডিসি গ্রাজুয়েশন কেন্দ্র করে আমাদের এই মুহূর্তে কোনো প্রস্তুতি নেই, কারণ এই প্রস্তুতি না থাকা সত্ত্বেও হয়তো একটা গোষ্ঠী চাচ্ছে যে এটা পিছাতে, আর একটা গোষ্ঠী চাচ্ছে, সরকার চাচ্ছে, বর্তমান সরকার চাচ্ছে না এটা হয়ে যাক। তবে আমার কাছে মনে হয়েছে যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বহির্বিশ্বে এবং আমাদের পাসপোর্টের ইন্ডেক্সটাও কিন্তু সক্ষমতা কমে গেছে, এবং আমাদের গভর্নেন্স ইন্ডেক্স, বাংলাদেশের গভর্নেন্স ইন্ডেক্স কিন্তু সবগুলোই আপনার মাইনাসে, দক্ষিণ এশিয়ার দেশগুলো সবগুলো মাইনাসে। তাহলে গভর্নেন্স ইন্ডেক্সে মাইনাসে, দুর্নীতিতে আমরা কন্ট্রোল করতে পারছি না, আমরা আইনে শাসন প্রতিষ্ঠা করতে পারছি না, আপনার সরকারের দক্ষতা পারছে না, তাহলে আমাদের সব দিকেই কিন্তু আমরা নেগেটিভ পজিশনে রয়েছি। তাহলে এর ভিতরে যদি এলডিসি গ্রাজুয়েশন হয় তাহলে হয়তো আমরা একটা ভালো একটা পাবো, একটা ইমেজ বাড়বে। তো সুতরাং আমি বলবো যে এটা যে আপনার এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে ইউরোপিয়ান ইউনিয়নের যে সুবিধা, আমরা তো জিএসপি প্লাসের জন্য আমরা চেষ্টা অব্যাহত আছে। জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য যে 32টা কনভেনশন আমরা স্বাক্ষর করেছি, সেই কনভেনশনগুলো যদি আমরা আমাদের উন্নতি করতে পারি, আমরা তারাও আবার দেখবে, তাহলে কিন্তু পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করবে, মানে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোকে। মানে এছাড়াও মানে কারণ আপনার বাণিজ্য চুক্তি বাড়াতে হবে বিভিন্ন দেশের সাথে, এবং এক কথা আমি যেটা বলি যে এটাকে আপনার এই ঝুঁকিটাকে নিরসন করার জন্য, কমানোর জন্য আপনার বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হতে হবে। আপনার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, আমাদের বাজার একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, এটাকে কেন্দ্র করে আপনার বাণিজ্য চুক্তি, রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, আরসেপের সাথে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে, ব্রিক্সের মেম্বার হওয়ার আমাদের পরিকল্পনা করা যেতে পারে, এবং আমাদের আঞ্চলিক যে বাণিজ্য, আঞ্চলিক বিনিয়োগ সেটাকে বাড়ানো যেতে পারে, এবং বঙ্গোপসাগরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, জাপানের নিয়ে যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে শিল্পায়ন হবে, রপ্তানি বাড়বে, আমাদের একটা জ্বালানি হাব তৈরি হবে। এই বিষয়গুলো আসলে আমাদের যে মানে এলডিসি গ্রাজুয়েশনের পর যে ধাক্কা আসবে সেটা সামলানোর জন্য এই প্রকল্পগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অনেক প্রকল্প ভূ রাজনীতির শিকার হচ্ছে, সুতরাং এই প্রকল্পগুলো আমাদের। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা রিপোর্টে দেখালাম যে গত 6 মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 46,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। এই যে ঘাটতির পেছনের কারণটা কি আসলে, কেন মানে এনবিআর কেন আসলে এখানে? অর্থনীতি তো আপনার স্থবির ছিল এবং আপনার গতিশীল অর্থনীতি ছিল না 1-1.5 বছরে, তাই না? এবং অনেকগুলো মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে। আপনার এক্সপোর্ট ইম্পোর্ট যদি না বাড়ে তাহলে তো সেখানে বাণিজ্য সংক্রান্ত যে শুল্ক সেটাও তো বাড়বে না, তাই না? মানুষের কর্মসংস্থান হচ্ছে না, মানুষের আয় বাড়ছে না, তাহলে আয় না বাড়লে তো আপনার ইনকাম মানে আপনার রাজস্ব আয় কিভাবে বাড়বে? আরেকটা হলো যে আপনার কর ব্যবস্থাপনা সংস্কার নিয়ে তো দীর্ঘদিন ধরে একটা তুমুল একটা ব্যাটেল চলছিল, তাই না? এখন শেষ পর্যন্ত সেটা নিষ্পন্ন করা গেছে। আমার কথা হলো যে আপনার ভ্যাটের উপরে এই যে একক ভ্যাট চালু করা সরকারের, এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের কাছে এটা একটা প্রস্তাবনা গতকাল গেছে যে মানে ভ্যাট হবে একক, 15% না, 10% না, 6% না, একক। এবং আপনার ভ্যাটের উপরে এবং বাণিজ্য সংক্রান্ত যে বাণিজ্যের উপরে নির্ভরশীলতা উপরে যে কর কাঠামো, সেটা থেকে বের হয়ে আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর 50-50 থাকতে হবে এই রেশিওতে। সুতরাং আমি আসলে আমাদেরকে এখন দৃষ্টিভঙ্গি থাকতে হবে আপনার প্রত্যক্ষ ডাইরেক্ট ট্যাক্স বাড়ানোর দিকে। ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরশীল হয়ে থাকলে আসলে আমাদের চলবে না, এবং ইনডাইরেক্ট ট্যাক্স যখন তখন আপনাকে আবার ডাম্পিং হয়ে যেতে পারে। আবার সরকারের যে পরিকল্পনা হয়েছে যে কর কাঠামো উন্নত করে আমি রাজস্ব আয় বাড়াবো, সেটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু আমি সরকারকে অনুরোধ করব যে পরোক্ষ করের উপরে নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ করের উপরে আমরা নির্ভরশীল হয়ে যদি কর বাড়াতে পারি তাহলে আমাদের কর কাঠামোটা টেকসই হবে, রাজস্ব আয়টাও টেকসই হবে, এবং কর অব্যাহতিটা আমাদেরকে কমায় দিতে হবে। এবং বিদেশিরা যারা এখানে কাজ করছে তাদের কাছ থেকে যেন স্ক্রিনিং করে তাদের আয় থেকে যেন আমরা কর নিতে পারি, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে জানিয়ে দিতে চাই আমাদের আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান কয়েকটি শিরোনাম। আমরা শিরোনামগুলো দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে যে ব্যবসায়ী সংগঠনগুলো বাপেটের মতো আচরণ করছে। গভর্নর, এই কথাটি গভর্নর বলেছেন গতকালকে আইসিসির অনুষ্ঠানে। এরপরের শিরোনামটি দেখতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে যে কাস্টমস বন্ড অটোমেশন জটিলতায় ভোগান্তিতে রপ্তানিকারকরা। এরপরের শিরোনামটি দেখতে চাই বণিক বার্তা রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের 2,12,000 কোটি টাকার নতুন প্রকল্পের 42%ই চট্টগ্রামে। পরের শিরোনামটিতে দেখতে চাই সেখানে লিখছে সমকাল, তারা বলছে যে বাংলাদেশের পণ্যে শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র। আমরা
কয়েকটি শিরোনাম দেখে নিলাম, যার মাঝে এখান থেকে একটি প্রশ্ন আমরা কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে কাস্টমসের বন্ড অটোমেশন জটিলতায় ভোগান্তি রপ্তানিকারকদের। এটি 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলক করা হয়েছে যে অটোমেশন হবে, কিন্তু সেখানে যে ভোগান্তির অভিযোগ এসেছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? না, দেখেন যে কাস্টমসের অটোমেশন, এটা আমি বলবো যে আপনার বাণিজ্যের সক্ষমতার একটা অনেক বড় একটা অংশ। আগে হয়তো আপনার ম্যানুয়ালি হতো, এখন অটোমেশনে যাচ্ছে। হ্যাঁ, অটোমেশনে আপনার রাজস্ব খাত এনবিআর অটোমেশনে যাচ্ছে, কাস্টম যাচ্ছে, অটোমেশনের দরকার আছে। আমাদের গ্লোবাল বিজনেসের একটা পার্ট হিসেবে আমাদের অটোমেশন দরকার আছে। কিন্তু অটোমেশনের হওয়ার পরে যে জটিলতা, সেই জটিলতাটা নিরসন করাটা কিন্তু আসলে রাষ্ট্রের দায়িত্ব আমি মনে করি। কারণ হচ্ছে যে না হলে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যে জটিলতা এবং যে বিলম্ব, সেই বিলম্বটা কে বিয়ার করবে? আপনার যদি আজকে এক্সপোর্টার বা ইম্পোর্টার যদি এটা বিয়ার করে কাস্টমসের কোনো ভুলের কারণে, কোনো জটিলতার কারণে, তাহলে তো এটা সম্পূর্ণ বর্তাই, এটার মানে দায়ভার চলে আসে আপনার ভোক্তার উপরে। ভোক্তা সেই পণ্যমূল্য বেশি দামে কিনতে হয় এক পর্যায়ে, তার কারণ হচ্ছে তার ডেমারেজ চার্জ আছে, তার বিলম্ব ফি আছে, অনেক কিছু আছে বন্দরে, যেটা হয়, যেটা অনেকগুলো চার্জের ভিতরে একটা। সুতরাং আমি মনে করি যে কাস্টমসের যে অটোমেশন মানে করার যে প্রক্রিয়া বা শুরু হয়ে গেছে, সেই শুরুটা যেন অব্যাহত থাকুক, কিন্তু এটার জটিলতাটা কাটানো কিন্তু এটা রাষ্ট্রের দায়িত্ব এবং এটা খুব দ্রুত করতে হবে এই কাজগুলো। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে ব্যাংক আমানত। আমরা দেখছি যে 2025 নভেম্বরে 10%, সেখানে আবার ঋণ প্রবৃদ্ধি সরকারি খাতে বেড়েছে, আবার বেসরকারি খাতে কমেছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? জি, দেখেন যে বাংলাদেশের অর্থনীতি এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে এবং নির্বাচিত সরকার একটা অনেক বড় একটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে, যেটা ঋণ নির্ভর অর্থনীতি আমি পেতে যাচ্ছি। সরকারের বিদেশি ঋণ এবং দেশীয় ঋণ, সরকার এখন যেটা করছে যে ব্যাংক ঋণের উপরে ঝুঁকে গেছে। সরকার বারবার কমিটমেন্ট করে বাজেটের সময় যে আমরা ব্যাংক থেকে বেশি ঋণ নিব না, কিন্তু ব্যাংক থেকে ঋণ নিলে আমার বেসরকারি খাত কোথায় যাবে? আজকে বেসরকারি খাত তো একটা অর্থনীতির 80% সে কর্মসংস্থানের অবদান রাখতেছে, তাই না? তাহলে বেসরকারি খাতের যে আপনার অর্থনীতির যে গতিশীলতার কারণে 80% তার অবদান বেসরকারি খাতের আছে, তাহলে বেসরকারি খাতকে কেন আমি আজকে ঋণ থেকে বঞ্চিত করছি? এটা কিন্তু দেখা উচিত। আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ঋণটা হচ্ছে আপনার বন্ড ট্রেজারি বিলের মাধ্যম দিয়ে তারা ঋণ সংগ্রহ বাড়াচ্ছে এবং এক পর্যায়ে ব্যাংক খাত থেকে ঋণ সংগ্রহ বাড়ছে। এতে করে অর্থনীতিতে যেটা হয় ক্রাউডিং আউট ইফেক্ট, এই ক্রাউডিং আউট ইফেক্টের কারণে আপনার প্রাইভেট খাত ক্ষতিগ্রস্ত হয়, কর্মসংস্থান হচ্ছে না, আপনার রপ্তানি হচ্ছে না, দেশের আয় কমে যাচ্ছে। সুতরাং আর এক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সরকার যে ঋণ নিচ্ছে সেই ঋণের সুদও তো তাকে দিতে হবে সরকারকে, তাই না? সুতরাং সরকারের ব্যয়ও বেড়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে, সরকারের ঋণের ব্যয় বেড়ে যাচ্ছে, উন্নয়ন খাতে ব্যয় কমে যাচ্ছে, বেসরকারি খাতে কর্মসংস্থান কমে যাচ্ছে, বেসরকারি খাতে বিনিয়োগই আসতেছে না। সুতরাং বেসরকারি খাতকে আপনাকে ফোকাস করতে হবে। তো আপনার বেসরকারি খাত বাদে আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে, কিন্তু বেসরকারি খাতকে আপনি ইগনোর করে আপনি অর্থনীতিতে গতিশীলতা আনতে পারবেন না কখনো। আরেকটি বিষয় আপনি জানেন যে লাস্ট একনেকে মানে মোটামুটি অনেকগুলো প্রকল্প ছাড় দেওয়া হয়েছে বা অনুমোদন দেওয়া হচ্ছে। শেষ সময় আসলে এত বড় আপনি যদি বলতেন যে কেন এত বড় অনুমোদন? না, সংক্ষেপে আসলে প্রকল্পগুলো তো আপনাকে উন্নয়ন প্রকল্প তো নিতেই হবে। আমাদের প্রকল্প নেওয়ার ভিতরে অনেক জটিলতা ছিল, কিছু কিছু প্রকল্প অ্যাসেসমেন্ট আমাদের অনেক ব্যয়বহুল ছিল। আবার রাজনৈতিক সরকারের সময় নেওয়া প্রকল্পগুলো কিছু দেখা যাচ্ছে যে অনেক ব্যয়বহুল ছিল, মনে হচ্ছে অ্যাসেসমেন্ট করে আবার 15 অ্যাসেসমেন্ট করে, সুতরাং তারা প্রথমে পিছাই গেছিল। আবার হয়তো 45,000 কোটি টাকা বাড়াইছে, প্রকল্প সংখ্যা বাড়াইছে। তো প্রকল্পগুলো তো নিতে হবে, কারণ দেশের অর্থনীতির স্বার্থে তো উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে হবে। কিন্তু উন্নয়ন প্রকল্পের জন্য মানে সেখানে মানে নজর রাখতে হবে যাতে অপচয় না হয়। অপচয় নয়। আরেকটা হলো যে বিদেশি ঋণ নির্ভর যে প্রকল্পগুলো সেগুলো তো চলমান রাখতে হবে, না হলে তো দেশ ক্ষতিগ্রস্ত হবে। শেষ করতে হচ্ছে আলোচনা। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি ম্যাটের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।